দুই বোন ভেরোনিকা কেরকেটা ও ক্রিস্টিনা কেরকেটা। একজনের বয়স ৮০, আরেকজনের ৭৫। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই দুই বৃদ্ধা মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে খারিয়া নামের ভাষাটি। কারণ দেশে এই ভাষায় পুরোপুরি কথা বলতে পারেন শুধু এই দুইজনই। লাগে মনটা থোড়া দুঃখ লাগে, শালা আমি বলতে পারি, অন্য এই যে আমার ছেলেই বলতে পারে না, আর কি করে বুঝাই তারা। আমরা যা পারি দুই বোনেই পারি। আমাদের এই যে ছোট ছোট নাতি আছে, আমরা কিছু কিছু সময় সময় আলাপ করি তাদের সঙ্গে। আমাদের নাতিগুলা বুঝতে পারে, আমাদের ভাষা কথা বললে এরা হাসে। আরেকটি ভাষা রেংমিটচা। এই ভাষায় সারা বিশ্বে কথা বলতে পারাদের মাঝে বেঁচে আছেন মাত্র ৬ জন, যারা থাকেন বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে। এই ৬ জন মারা গেলে পৃথিবী থেকেই হারিয়ে যাবে রেংমিটচা ভাষাটি। রেংমিটচা ঠং রেংমিটচা প্রেয়ারি সুমকম নিংবো লাইক রেংমিটচা ঠং নমনমনি মনিতে না দলে হিনাং হিতকে জামকম দুকো থুই মা তো খলের প্লান মা যেটা খতে মিতাং প্লান। এই ৬ জন না থাকলে কিন্তু বাংলাদেশ থেকে পুরো রেংমিটচা ভাষা হারিয়ে যাবে, এটা কিন্তু খুব খারাপ লাগছে। ভাষার জন্য প্রাণ দেয়া এই দেশে এমন করুণ পরিণতি অনেক ভাষার। গবেষণায় দেখা গেছে বাংলাসহ মোট ৪১টি ভাষার মধ্যে ১৪টি ভাষাই এভাবে হারিয়ে যেতে বসেছে, যার প্রায় সবই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। নির্ধারিত ভাষার লোক কমে যাওয়া, মাতৃভাষায় পড়াশোনার সুযোগ না থাকা, ব্যবহারিক জীবনে প্রয়োগের সুবিধা কম এবং সচেতনতা না থাকায় হারাতে বসেছে এসব ভাষা। তো মায়ের কাছ থেকে যে কথাবার্তা আমরা ছোটবেলায় শুনি, এরপরে ৫ বছর ৬ বছর পরে আমরা যে লেখাপড়া করি, এখানে কিন্তু আমাদের ভাষা নেই, মাতৃভাষা কোনো চর্চা নেই। তো যদি লিখিত রূপ দেওয়া যায়, এমনকি পিওর ভাষা, আমাদের ভাষাগুলো তো মিশ্রণ হয়ে গেছে। এই ভাষাগুলো যদি আমরা অনায়াসে এখন আমরা ব্যবহার করতে পারি, তাহলে এটা আমার মনে হয় সংরক্ষণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র পরিসরের ভাষাগুলোকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপই যথাযথ ছিল না। আমরা অতীতে দেখেছি যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার, কিন্তু সেইটাও আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়নি কোনোভাবে হোক। এই ভাষাগুলোর প্রতি কে মনোযোগী হবে, কেন হবে, কিভাবে হবে, এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসে। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়ন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন, এ বিষয়ে কোনো ইতিবাচক পরিবর্তন বা কোনো ইতিবাচক কিছু দেখছি না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে, এসব ভাষা টিকিয়ে রাখতে শিক্ষায় সম্পৃক্তের পাশাপাশি নানা পরিকল্পনা নিচ্ছেন তারা। বাংলাদেশে ১৪টি ভাষা বিপন্ন অবস্থায় আছে। তার মধ্যে কিছু কিছু ভাষা আছে অধিক বিপন্ন, একটা আইসিইউতে যাওয়ার মতো অবস্থা। সেই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি, বিশেষ করে পাত্র, কন্দ, রেংমিটচা, খাড়িয়া। আমরা এই ভাষাগুলো ডকুমেন্টেশনের কাজ করছি। ৮টা ভাষার মাত্র লিপি আছে, আর বাকি ভাষা নাই। তার মানে যে ভাষা লিপি নাই, ওই ভাষা তো আসলে ওই অর্থে চর্চা হচ্ছে না। ইউনেস্কোর তথ্যমতে প্রতি ১৪ দিনে সারা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা। এই অবস্থা থেকে উত্তরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার গুরুত্ব বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মহাপরিকল্পনার মাধ্যমে চীনের হোয়াংহো নদী ও সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পার্কে আধুনিকভাবে গড়ে তোলা হবে। বাঁধের দুই পাশে থাকবে মেরিন ড্রাইভ, তৈরি হবে আধুনিক সেচ প্রকল্প ও যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষি খামার। একই সঙ্গে নদীর দুই পারে গড়ে উঠবে তিস্তা স্যাটেলাইট শহর। এ সবকিছুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চীন করেছে গত কয়েক বছর ধরেই। গত মাসে চীন সফরে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৫ জেলার মানুষ সোম ও মঙ্গলবার আন্দোলন করে তিস্তা পারে। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীন যেহেতু এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছিল, তাই খুব শিগগিরই তাদের সাথে কাজ আগাবে। আমরা দেখেছি যে এর আগে যে মাস্টার প্ল্যানটা হয়েছে, ওইটা আসলে চীন সরকার কর্তৃকই টেকসই বা ফিজিবল মনে করা হয়নি। এখন একটা পরিকল্পনা হবে, এইটার কারণে কিন্তু তিস্তা নদীতে অন্যান্য ইন্টারভেনশনগুলো সেরকমভাবে হচ্ছে। সেই সমঝোতা স্মারকের সময় বাড়ানো হচ্ছে, তার অর্থ হচ্ছে চীনের সাথে যে সমঝোতাটা আমাদের আছে, আমরা সেটাকে ভিত্তি ধরে এগোচ্ছি। কিন্তু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন জানান, চীন প্রস্তুত, তবে এখনো বাংলাদেশ কিছু জানায়নি। We are still waiting for response of Bangladesh side regarding China proposal. পানি সম্পদ বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলছেন, চীনের তিস্তা প্রকল্প এবং ভারতের সাথে তিস্তা নিয়ে চুক্তি দুটো আলাদা বিষয়, তা সবাইকে স্পষ্ট করে বুঝতে হবে। এই দুইটা আসলে একটু আলাদাই জিনিস এবং দুইটাকে আসলে ডিল করতে হবে সেপারেটলি। গুলিয়ে ফেলাটা ঠিক হবে না, কারণ আমরা আসলে
আমাদের জন্য হয়তো দুইটাই দরকার, যেহেতু ডেভেলপমেন্টও আমাদের একটা ওই অঞ্চলে আমরা জানি যে নদী ভাঙনের ফলে অনেক রকম ক্ষতির সম্মুখীন হয় মানুষ, পাশাপাশি আবার নদীর স্বাস্থ্য এবং নদীর প্রবাহ রক্ষা করা সেটাও অত্যন্ত জরুরি। এখন কত দ্রুত এবং কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন হয় সেটি দেখার অপেক্ষায় তিস্তাপাড়ের মানুষ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। তিস্তা তীরের কান্না স্পর্শ করেছে রাজনৈতিক সহ সবার হৃদয়। তাই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে লাখো জনতার ঢেউ। ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচিতে উত্তরের ১১ পয়েন্টে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা। সবার কণ্ঠে উচ্চারিত হয় অধিকার বঞ্চিত মানুষের দাবি। সংস্কার নির্বাচন ইস্যু ছাপিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রাধান্য পায় তিস্তার দুর্দশা। এতে আশার আলো জ্বলে ওঠে নদী পাড়ে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই যেন একটা চূড়ান্ত বাস্তবায়ন রূপ ধারণ করে। বারবার কথা দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমরা চাই এটা বাস্তবায়িত হোক। শুধু আশা বা আশ্বাস নয়, সমাধানের নামে তিস্তাকে রাজনৈতিক ঢাল না বানানোর দাবি সবার। তারা রাজনৈতিকভাবে কোনো ফায়দা নিতে না পারে, তাদের কাছে একটাই দাবি, আমাদের এই নদীকে বাঁচাতে হবে। রাজনৈতিক সংবেদনশীলতা সৃষ্টি হওয়ায় তিস্তা সমস্যা সমাধানের আশা করছেন নদী গবেষকরা। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিকভাবে এই আন্দোলনটা কিন্তু সাড়া ফেলেছে। তাই এতে আমার মনে হচ্ছে যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো। 11টি পয়েন্টে 48 ঘন্টা ব্যাপী যেই কর্মসূচি গ্রহণ করেছিলেন, এর ভিতর দিয়ে তিস্তা নদী পাড়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। নদী আন্দোলনের নেতারা মনে করেন বৃহৎ এই কর্মসূচিতে কূটনৈতিক চাপ ও রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে। এবারের এই আন্দোলন তিস্তা পাড়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ব্যাপক গণজাগৃতির সৃষ্টি করেছে। শহরের 5 জেলার শহরের রাজনৈতিক শক্তি এই আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলন একটি গতি পেয়েছে। তিস্তা ইস্যুতে বিএনপির আন্দোলন নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা হলেও নেতারা বলছেন জনগণের দাবি আদায়ে সোচ্চার তারা। বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল, সুতরাং জনবান্ধব রাজনৈতিক দলের প্রধানের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে জনগণের বিপদ দুঃখ দুর্দশার ব্যাপারে সোচ্চার হওয়া। সেই দায়িত্ব থেকে উনি এখানে সংহতি প্রকাশ করেছেন। 5 দশক ধরে তিস্তা ঘিরে দুঃখ দুর্দশা লাঘবে আন্দোলন সংগ্রামের সোচ্চার ক্ষতিগ্রস্ত মানুষ বারবার হন আশাহত। অভ্যুত্থান পরবর্তী বিএনপি তাদের দাবিতে নতুন মাত্রা দেয়ায় সৃষ্টি হয়েছে নতুন আশা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। বিশ্বকাপের পরে সবচেয়ে বড় ইভেন্ট, পুরো জাতির প্রত্যাশা 11 জনের কাঁধে। মিডল ইস্টে চ্যাম্পিয়ন্স ট্রফি, দুবাইয়ের বুকে টাইগারদের প্রথম ম্যাচ। পারবে কি বাংলাদেশ? এত আশা যাদের ঘিরে ম্যাচের শুরু থেকেই তারা দিয়েছে শুধুই দায়িত্বহীনতার পরিচয়। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে যেন নিজেরাই নিজেদের প্রতিযোগী, কে কার আগে আউট হয়ে ফিরতে পারে গ্যালারিতে, তারই যেন মজলিস বসেছে মরুর বুকে। শুধুই কি ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তও তো কম প্রশ্নবিদ্ধ নয়। যে নাহিদ রানাকে নিয়ে এত আলোচনা, তাকে রাখাই হলো না একাদশে। বিপিএল এর মতো টুর্নামেন্টেও যে মুশফিক চরম অফ ফর্মে, সেও খেলেছে ম্যাচে, আবার রিয়াদের জায়গা হয় না। 35 রানেই বাংলাদেশের নাই 5 ব্যাটার। কি বলবেন, জঘন্য উইকেট? একদমই সে সুযোগ নেই। সিনিয়ররা যে ক্রিজে ব্যর্থ, সেখানেই জাকের আলী অনেক আর তাওহিদ হৃদয় দেখালেন চরম চাপেও কিভাবে মেরুদণ্ড সোজা রাখতে হয়। হৃদয়ের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও অনেকের জন্য শিক্ষা। জাকের আলীর ব্যক্তিগত 68তে বিদায়ে দুজনের 154 রানের পার্টনারশিপ ব্রেক। শেষ দিকে রিশাদের 18, শুরুতে তানজিদ তামিমের 25। খারাপ বলা চলে না। স্টার্টিংয়েই তো এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। উদ্বোধনী জুটিতে 69 রান। রোহিত শুভমানের ইনিংসে নিয়ন্ত্রণ নিয়ে গেছে ভারত। ওখানে কনফিডেন্সও ব্রেক হয়েছে টাইগারদের। রোহিত শর্মা 41 রানে ফিরেছেন। কোহলিও থিতু হতে পারেননি, আউট হয়েছেন 22 করে। ওখানে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে বাংলাদেশের বোলাররা। টিকতে পারেননি শ্রেয়াস আয়ার, ফিরেছেন 17 বলে 15 করে। আর 12 বলে 8 করা রিশাদের দ্বিতীয় শিকার অক্ষর প্যাটেল।
এতে আসলে কিছুই হয়নি। ওপেনার শুভমান গিলকে তো বাগেই আনা যায়নি। সেঞ্চুরি করে থেকেছেন অপরাজিত, দলকে এনে দিয়েছেন জয়, তাও 21 বল বাকি থাকতেই। সত্যি কথা বলতে গেলে ভারতের বিপক্ষে বাংলাদেশ হারবে এটা হয়তো অনুমেয়ই ছিল। তাই বলে এমন হার, বাস্তবতা হচ্ছে একটা দলের টপ অর্ডারের অবস্থা যদি এমন হয়, বাকিদের কি বা করার থাকে। তবে তার চেয়ে বড় কথা, টুর্নামেন্টের শুরুটা এভাবে করে বাংলাদেশ কি ফিরে পাবে আত্মবিশ্বাস, সেটাই বড় চ্যালেঞ্জ। শেখ আশিক, ডিবিসি নিউজ, দুবাই, আরব আমিরাত। সময়টা 1998। প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকা। যদিও সেবার টুর্নামেন্টটি হয়েছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ নামে। আইসিসির কোনো টুর্নামেন্টে ওটাই প্রোটিয়াদের একমাত্র শিরোপা। এরপর আর কখনোই আইসিসির কোনো শিরোপা ছোঁয়া হয়নি সাউথ আফ্রিকার। এবার সুযোগ এসেছে আরও একটি। নিজেদের প্রথম ম্যাচেই দলটার মুখোমুখি হতে হবে আফগানিস্তানের বিপক্ষে। শক্তিমত্তায় আফগানদের চেয়ে এগিয়ে আছে প্রোটিয়ারা। তবে পাকিস্তানের কন্ডিশনে সাউথ আফ্রিকার ম্যাচ জয় খুব একটা সহজ হবে না, যার প্রমাণ মিলেছে কদিন আগের ত্রিদেশীয় সিরিজে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই হারতে হয়েছে তাদের। তবে এই দলটায় আছে একগাদা পারফর্মার। ব্যাটিংয়ে মার্করাম, ক্লাসেন, মিলারকে নিতে হবে গুরু দায়িত্ব। আর পেস ডিপার্টমেন্টে ওদের ভরসা রাবাদা ও মার্কো ইয়ানসেন। সম্প্রতি টি-20-র পাশাপাশি ওয়ানডেতে ব্যাপক উন্নতি করেছে আফগানিস্তান। সবশেষ ওয়ানডে বিশ্বকাপই তার প্রমাণ মিলেছে। গুরবাজ, রশিদ খান, ফজল হক ফারুকী ওদের মূল ট্রাম্প কার্ড। এরা জ্বলে উঠলে কঠিন পরীক্ষায় পড়তে হবে সাউথ আফ্রিকাকে। হেড টু হেডেও খুব একটা পিছিয়ে নেই আফগানরা। 2 দলের 5 বারের দেখায় 3 জয় প্রোটিয়াদের, আর 2 বার জিতেছে রশিদরা। 2 দলের সবশেষ ওয়ানডে সিরিজেও জিতেছিল আফগানিস্তান। তাই শক্তিমত্তায় কিছুটা পিছিয়ে থাকলেও লড়াইটা যে হবে সমানে সমান তা আর বলার অপেক্ষা রাখে না। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।